ব্র্যাডম্যান বলতে মনে পড়লো, এটা ব্র্যাডম্যান ফিলাডেলফিয়াতে খেলেননি, কিন্তু 1931 সালে ওটা ব্র্যাডম্যানের হানিমুন ট্যুর ছিল বলে মজা করে অনেকে বলে। ওই ক্লাবে কিন্তু 1899 সালে রঞ্জিত সিংজি টিম নিয়ে এসে খেলে গেছে ফিলাডেলফিয়া টিমের সাথে। সেই ফিলাডেলফিয়া ক্রিকেট ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিল। এদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্প্যান কিন্তু খুবই অল্প সময়। এখনো ইউএস এর একমাত্র কলেজ যাদের ইউনিভার্সিটি বা কলেজ ক্রিকেট টিম আছে। নমস্কার, হুইলর হুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট সিধু জেঠা কলরবদা। আপনাকে হুইলর হুইলে আবার স্বাগত। নমস্কার। এবং সেই সঙ্গে সুদূর বাল্টিমোর থেকে রয়েছেন সৌরভ ব্রহ্মচারী। সৌরভদা হুইলর হুইলের একনিষ্ঠ দর্শক, প্রায় প্রতিটা এপিসোডই দেখেন, ব্যক্তিগতভাবে উনি আমাকে যা জানান। এবং আজকে আমরা সৌরভদাকে সামনে রেখে একটা অন্যরকম একটু ক্রিকেট আড্ডায় এলাম। আমাদের অনেকের কাছে এই 2024-এ ভারত যে বিশ্বকাপ জিতলো, ইউএসএ টি-20 বিশ্বকাপ, এবং সেই সময়ের কিছু আগে থেকেই ইউএসএ ক্রিকেট নিয়ে হয়তো চর্চা বা কোনো কাজকর্মের পরিকল্পনা আমাদের তৈরি হচ্ছিল, বা সেই সময় থেকে চর্চাটা শুরু হয় বেসিক্যালি। এবং সেইটা করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছয় যেখানে ভারতবাসী হিসেবে বেশ খানিকটা অপ্রস্তুতে পড়তে হয়। আজকে 90 বছরের উপর টেস্ট ক্রিকেট খেলা হয়ে গেছে আমাদের, 100 ছুঁই হতে চলেছে। সেই পর্যায়ে দাঁড়িয়ে এইরকম খুঁজলে, মানে অতি কষ্ট করে খুঁজতে হবে যে ভারতে কোনো প্রপার ক্রিকেট মিউজিয়াম, ক্রিকেট লাইব্রেরি আছে কিনা। খুব আছে, একদম নেই বলছি না, কিন্তু যতটা থাকা ছিল তার তুলনায় খুবই কম। সেই তুলনায় প্রায়, মানে ক্রিকেট একটা অবশ্যই ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আজকে সৌরভদার থেকে বা কলরবদার থেকে জানবো। ইউএস এর মতো একটা দেশে একটা আউট অ্যান্ড আউট ক্রিকেট মিউজিয়াম বা একটা লাইব্রেরি, যেটা সৌরভদা কয়েকদিন আগেই ভিজিট করে এলেন, সেটা সম্পর্কে একটু শুনবো সৌরভদার থেকে। সৌরভদা, ওভার টু ইউ। ধন্যবাদ। হ্যাঁ, আমি বাল্টিমোরে থাকি এবং এখান থেকে 1.5 ঘন্টা দূরে ড্রাইভে ফিলাডেলফিয়া শহরে এই সিসি মরিস ক্রিকেট কালেকশনস বা মিউজিয়াম, যাই বলা যাক না কেন, সেখানে যাওয়ার একটা সুযোগ হয়েছিল গত। আর সত্যি কথা বলতে কি যে এই মিউজিয়ামটা বা লাইব্রেরিটা ঘুরে এসে যে অভিজ্ঞতা হলো, সেটা একটা দুর্লভ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। এবং মানে আমেরিকান ক্রিকেট বলতে আমরা এখন যেটা বুঝি, যেটা এই টি-20 বিশ্বকাপের সময় বা তার আগে থেকে বা গত কয়েক বছর ধরে যে আমেরিকান ক্রিকেট নিয়ে যে আলোচনা হয়, বা ক্রিকেট টি-20 বিশ্বকাপের সময় এ নিয়ে অনেকেই আমরা জেনেছি, খেলা দেখেছি। কিন্তু এই মিউজিয়ামটা বা লাইব্রেরিটা ঘুরে এসে যেটা আর ভালো করে জানা যায় বা বোঝা যায় যে আমেরিকান ক্রিকেটের ইতিহাস অনেক আলাদা, মানে অনেকটাই গভীর ইতিহাস, গভীর। এবং মানে এখন যে ক্রিকেটটা টি-20 বিশ্বকাপ বা সেই সময় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় উপমহাদেশের বা আমাদের থেকে ক্রিকেটারদের নিয়ে তাদেরই প্রভাব বেশি, তাদের নিয়েই বেশিরভাগ সেই ধরনের ক্রিকেটারদের নিয়েই দল তৈরি করা হয়েছে। সে যাই হোক, সেটা আমরা অনেকেই জানি। তবে আমার যে অভিজ্ঞতা হলো যে এটা একটা দুর্লভ অভিজ্ঞতা। এই হ্যাভারফোর্ড কলেজ যে ক্রিকেটের এই মিউজিয়ামটা হচ্ছে একটা ওয়ান অফ এর কালেকশনসকে বলা যেতে পারে যে ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ কালেকশনস। অনেক রেয়ার কালেকশন এখানে আছে। আর এই মিউজিয়ামটা ওয়েস্টার্ন হেমিসফিয়ারের একমাত্র ক্রিকেট মিউজিয়াম। এটা বোধহয় বিশ্বের একমাত্র লাইব্রেরি বা মিউজিয়াম যেখানে ভিজিটররা নিজের অনেক রেয়ার কালেকশন নিজেদের হাতে ধরে দেখার সুযোগ পায়।
এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি একটুখানি এখানে আপনাকে ইন্টারাপ্ট করছি। কলর অফ দ্য নিজের লর্ডস মিউজিয়াম ঘোরার এক্সপিরিয়েন্স রয়েছে। ইভেন আজকে কলর অফ দ্য জানি না কোনো কারণে টুপিটা পরে বসেননি, যে টুপিটা পড়তে আমরা দেখতে অভ্যস্ত কলর অফ দ্য, ওটা লর্ডস থেকেই নেওয়া, লর্ডস এর মিউজিয়াম থেকেই নেওয়া। তো সেখানেও বোধহয় এইরকম সুযোগ নেই কলর অফ দ্য, তাই তো? সুভেনির সব থেকে কেনা টুপি। এক্স্যাক্টলি। তো সেখানেও বোধহয় এই ধরনের সুবিধা নেই। আমি ওইটাই মানে মেলাবার চেষ্টা করছিলাম। লর্ডসের যে মিউজিয়ামটা আছে সেখানে সবই মানে কাঁচের শোকেসের মধ্যে অথবা গ্লাস কেসের মধ্যে সমস্ত এক্সিবিট গুলো রাখা আছে। আর দু একটা ক্ষেত্রে এখানে ট্রফিজ আছে, যেগুলো ধরো ওয়ার্ল্ড কাপ ট্রফি বা বর্ডার গাভাস্কার ট্রফি বা পাটাউডি ট্রফি, এইগুলো রাখা আছে। সেগুলো একটা রেলিং দিয়ে ঘেরা, যাতে বেশ খানিকটা উঁচু রেলিং, কাজে ওগুলো দর্শকদের, এবং বলা আছে পরিষ্কার এগুলো কেউ ছোবেন না বা হাত দেবেন না, লেখা আছে। তো কাজে এইখানটাতে একটা আমি দেখতে পাচ্ছি যে হাতে মানে আমি ওখানে WGS এর ব্যাট দেখে এসেছি, কিন্তু সেটা চোখে দেখেছি, হাতে ছুঁতে পারিনি। ভিক্টর চাম্পারের ব্যাট দেখেছি, হাতে ছুঁতে পারিনি। সৌরভ সৌভাগ্যবান যে বোধহয় রঞ্জিত সিং জি সই করা ব্যাট দেখে এসেছি, হাতে ধরেছে, এবং WGS এর সই করা ব্যাটও বোধহয় হাতে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, কেমন অভিজ্ঞতা? সই করা এবং ব্যবহার করা দুটো ব্যাট মিউজিয়ামে ছিল, এবং সেটা হাতে ধরে দেখার সৌভাগ্য হয়েছে সেদিন। আর ব্যাটম্যানের সই করা এবং ব্যবহার করা ব্যাটও হাতে ধরে দেখলাম। এই দুটো তো খুবই দুর্লভ। এছাড়াও আরো অনেক, হ্যাঁ, সে আমেরিকার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার বার্ট কিং এর একটা ব্যাট ছিল, সেটাও ধরে দেখলাম। আর এছাড়া আরো অনেক রেয়ার ব্যাটস এবং ক্রিকেট ব্যাটস আর বলস রয়েছে। সেগুলো ক্রিকেট ব্যাটের মধ্যে যেমন 1933 সালে ওয়েস্ট ইন্ডিজ বোধহয় তাদের দ্বিতীয় ট্যুর ছিল ইংল্যান্ডে, সেইখানে সেই ট্যুরে একটা ব্যাট, যেখানে সম্ভবত হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা সই করেছিলেন সেই ব্যাটটা দেখলাম। সেই ব্যাটটা মিউজিয়ামে আছে। যেমন সেই ব্যাটে যে সমস্ত বিখ্যাত ক্রিকেটারদের সিগনেচার রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য যে সব, মানে ইন্টারেস্টিং হলো মিউজিয়ামের যারা এখন প্রধান মানে দায়িত্বে, তারা বেশিরভাগ সিগনেচার গুলোই জানেন না, 2-3টে ছাড়া। যাই হোক, আমি একটু চেষ্টা করে সেগুলো আইডেন্টিফাই করতে পেরেছি বেশ কয়েকটা। তার মানে ওই ব্যাটে লিয়ারি কনস্ট্যান্টাইন, যেমন লিয়ারি কনস্ট্যান্টাইন, জর্জ হেডলি, হারমান গ্রিফিথ, এদের সিগনেচার যে আছে সেটা বুঝতে পারি। আমার এইখানে আমার সৌরভদার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সৌরভদা বললেন ডন ব্র্যাডম্যানের ব্যাট আমেরিকার মিউজিয়ামে, তারপরে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজে ব্যবহৃত ব্যাট বা ব্যবহৃত সরঞ্জাম কিছু সেগুলো ওখানে WGS বা আমাদের রঞ্জিত সিং জি সরঞ্জাম ওখানে, তো ওনারা তো এগুলো ওইভাবে নিয়ে যাননি কোনো নিলাম বা অপশন থেকে। এইখানে মানে আমেরিকার ক্রিকেট ইতিহাসটা কি, বা এই জিনিসগুলো ওখানে কিভাবে পৌঁছলো, লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে যে সেটা মানে খুব সংক্ষেপে বললে যে আমেরিকার বেশ কিছু ক্রিকেটাররা 19বিংশ শতাব্দীর শেষের দিকে, মানে 1870, 80, 90 এর দশকে এবং বিংশ শতাব্দীর প্রথম দশকেও অনেকবার ইংল্যান্ড ট্যুরে গিয়েছেন, এবং ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকেও বিশেষ করে ইংল্যান্ডের কাউন্টি দলগুলো এবং অস্ট্রেলিয়ার টেস্ট টিম বেশ কয়েকবার নর্থ আমেরিকা ট্যুরে এসেছেন। এবং সেই সময়ই এই ব্যাটগুলো এখানে, এই ফিলাডেলফিয়া শহরের কিছু ক্রিকেট ক্লাব আছে যেগুলো 19বিংশ শতাব্দীতে এস্টাবলিশড হয়েছিল, এবং সেইখানেই এখানকার ক্রিকেটাররা, সেই ক্লাবগুলোর হয়ে ক্রিকেটাররা খেলেছেন, এবং সেই সূত্রেই ব্যাটগুলো পাওয়া। এবং আমি
যতটুকু সেদিন জেনেছি যে সেই ক্লাব থেকে, যেমন মেরিয়ান ক্রিকেট ক্লাব, সেই মেরিয়ান ক্রিকেট ক্লাবে ক্লাব ডব্লিউজি গ্রেসের সই করা ব্যাট সেই ক্লাবের, সেই ক্লাব এই লাইব্রেরিতে ডোনেট করেছে। তারপরে বার্ট কিং অনেক কিছু এই ধরনের কিছু ব্যাট এবং আরো কিছু কালেকশন তার ছিল, এবং তিনি মারা যাওয়ার পর তার ফ্যামিলির লোকরা এই লাইব্রেরিতে সেই সমস্ত কালেকশন গুলো ডোনেট করেছে। এইভাবেই পাওয়া। কলরব, আপনার কাছে জিজ্ঞেস করবো, কাছে জানতে চাইবো বার্ট কিং সম্পর্কে। এক্স্যাক্টলি, আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসলাম, বার্ট কিং সম্পর্কে আপনি একটু বলেন, তাহলে আমেরিকার ক্রিকেট ইতিহাস নিয়ে বোধহয় বেশ খানিকটা জানা যাবে। কয়েকবার সফর করেছেন সৌরভ, নিশ্চয়ই সেই সম্বন্ধে ডকুমেন্টস কিছু দেখে এসছো। উনি ইংল্যান্ডে অ্যাকচুয়ালি একটা সময় ইউএস এর তরুণ ক্রিকেটারদের থেকে তাদেরকে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া হতো। এটা হচ্ছে 19 শতাব্দীর শেষের দিকটা, 70 দশক 80 দশকে এই সময়টা, বিংশ শতাব্দীর প্রথম দিকেও হয়েছে আর কি, যে তারা গেছেন ওখানে অভিজ্ঞতা সঞ্চয় করতে। ওখানকার ক্লাব ক্রিকেট খেলেছেন, মানে ক্লাব ক্রিকেট মানে ওদের যে ক্লাব, মানে কাউন্টি ক্লাব নয়, তার থেকে লোয়ার লেভেল, তাদের সঙ্গে নিয়মিত খেলেছেন এবং সেখানে নামকরা বেশ কিছু তৎকালীন ইংলিশ ক্রিকেটারের সম্মুখীন হয়েছেন। সেই সূত্রে ডেফিনেটলি ওরা কিছু মানে অভিজ্ঞতা তো সঞ্চয় করেছিল। এবং বার্ট কিং এর যে সংগ্রহ, এবং বার্ট কিং অ্যাকচুয়ালি যেটা পড়েছি, উনি ইংল্যান্ডে খেলার পর ওর খেলার ধরন দেখে ইংল্যান্ডের বেশ কিছু লোকজন খুব ইমপ্রেসড হয়েছিলেন যে হ্যাঁ, মানে ইনি গুণী খেলোয়াড়, সেরকম হয়েছে। প্লাস আর একটা জিনিস হচ্ছে, আমার কয়েকজন নামী ক্রিকেটার, তাদের নাম বললে যারা ক্রিকেটের ইতিহাস একটু জানেন, মানে ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করা ব্যাটসম্যান চার্লস 1882 ইংল্যান্ডের ওভালে সেই ডেমন বোলার ফ্রেড স্পফোর্ড, তারপরে ডেভ গ্রেগরি একসময় ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে, বিলি মার্ডক একসময় অস্ট্রেলিয়া ক্যাপ্টেন ছিলেন, বলা হতো ডব্লিউজি গ্রেসের পরেই তার স্থান ক্রিকেটার হিসেবে, পরে ইংল্যান্ডের হয়ে খেলেন। এরা সবাই কোনো না কোনো সময়, দেখছিলাম আমি একটু ইতিহাস ঘেঁটে, এরা সবাই কোনো না কোনো সময় কিন্তু আমেরিকা সফরে গেছে এবং মানে দল দেশের হয়ে নয় কিন্তু বিভিন্ন ট্যুরে গেছেন। সৌরভ এটা নিয়ে ডেফিনেটলি বলতে পারবে, ওখানে নিশ্চয়ই কিছু রেফারেন্সেস দেখে এসছে। আর ব্র্যাডম্যান বলতে মনে পড়লো, এটা ব্র্যাডম্যান ফিলাডেলফিয়াতে খেলেননি, কিন্তু 1931 সালে ওটা ব্র্যাডম্যানের হানিমুন ট্যুর ছিল বলে মজা করে অনেকে বলেন। বিয়ের পর, ইংল্যান্ড থেকে ফেরার পর ব্র্যাডম্যান বিয়ে করেন, স্ত্রীকে নিয়ে তারপরে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিখ্যাত স্পিনার আর্থার মেইলি, তিনি একটা ট্যুর অ্যারেঞ্জ করেন, মানে পেশাদার হিসেবে খেলতে যাবেন অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড়, তাদের মধ্যে ব্র্যাডম্যানও গেছিলেন। আর্থার মেইলি ছিলেন ট্যুর ম্যানেজার। তো ব্র্যাডম্যান গেছিলেন, বিল ওরাইলি গেছিলেন, তৎকালীন বেশ কয়েকজন নামী অস্ট্রেলিয়ান ক্রিকেটার খেলতে গেছিলেন। তবে এরা নিউ ইয়র্কে খেলা হয়েছিল বেশ কয়েকটা, কানাডাতেও গেছিলেন, মানে নর্থ আমেরিকা ট্যুর। তবে ফিলাডেলফিয়ায় যাননি। তবে আমি নিশ্চিত যে ব্র্যাডম্যানের করা জিনিস আমেরিকাতে, মানে ক্রিকেটের সরঞ্জাম কিছু নিশ্চয়ই ছিল আমার ধারণা। তার সেই সূত্রে হয়তো ফিলাডেলফিয়ার যে এই লাইব্রেরির কথা সৌরভ বলছি, তারা পেয়েছে, আমার তাই মনে হয়। সৌরভ হয়তো বেটার বলতে পারবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই আমি যার সাথে কথা বলেছিলাম সেদিন, এই লাইব্রেরির বর্তমান প্রেসিডেন্ট, তিনি ঠিক সঠিকভাবে বলতে পারেননি যে ব্র্যাডম্যান, তিনি এটুকুন বলেছেন যে ব্র্যাডম্যান ফিলাডেলফিয়াতে খেলেন, এটা ঠিক, কিন্তু ব্র্যাডম্যানের ব্যবহার করা এবং সই করা ব্যাট এই লাইব্রেরিতে একটা রয়েছে, সেটা উনি যেটা বললেন যে ব্র্যাডম্যান সেটা পাঠিয়ে দিয়েছিলেন কারুর হাত দিয়ে। তা সেই এক্স্যাক্টলি কিভাবে কার হাত দিয়ে সেটা এসেছিল সেই ব্যাপারে উনি সেটা সঠিকভাবে জানা নেই, বা উনি জানেন। তো সৌরভদা, বিষয় হচ্ছে সেই সময় অবশ্যই আমেরিকায় যারা ক্রিকেটটা খেলতেন তারা অরিজিনাল আমেরিকান, মানে এখন যেরকম আমরা এই আমেরিকান টিমটাকে দেখলাম, মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বললে ভুল হবে না, তখন নিশ্চয়ই বিষয়টা এরকম ছিল না। তখন যারা আমেরিকায় ক্রিকেটটা খেলতেন তারা নিশ্চয়ই অরিজিনাল আমেরিকানরাই ক্রিকেটটা খেলতেন, রাইট? হ্যাঁ,
এক্স্যাক্টলি, এবং এইটাই সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং দারুণ ব্যাপার যে কিভাবে এই গ্র্যাজুয়াল চেঞ্জটা হয়েছে এবং যে যার মধ্যে দিয়ে আমেরিকান ক্রিকেটের ইতিহাসের মানে পট পরিবর্তন হয়েছে বলা যেতে পারে। যে একদম প্রথম দিকে আমাকে যে ইতিহাসটা ওনার মুখ থেকে শুনছিলাম যে আমেরিকাতে তো ক্রিকেট খেলা শুরু হয়েছে যখন ব্রিটিশ আমেরিকা ছিল, সেটা 18th সেঞ্চুরি থেকে। কিন্তু তখন কিন্তু এই ব্রিটিশরাই বেসিক্যালি ফ্যামিলিরা এখানে থাকতো, তাদের হাত থেকেই খেলাটা শুরু হয়। এবং উনি বলছিলেন যে ফিলাডেলফিয়াতেও সে মানে 18th সেঞ্চুরির শেষের দিকে বা হ্যাঁ মানে ওই রকম মানে 1800 মানে 19বিংশ শতাব্দীর প্রথম দিকগুলোতে অনেক মানে ব্রিটিশ এখানে কাজ করতেন বিভিন্ন মিলসে, ইন্ডাস্ট্রিতে, তাদের হাত দিয়ে খেলাটা শুরু হয়। এবং তারপরে যে আমরা জানি যে 1844 সালে প্রথম ইন্টারন্যাশনাল একটা ম্যাচ হয় আমেরিকার সাথে কানাডার, সেটা বেসিক্যালি আমেরিকার একটা ক্লাব খেলেছিল যেটা সেন্ট জর্জ ক্লাব নিউ ইয়র্কের। সেটাকেই বেসিক্যালি আমেরিকান ন্যাশনাল টিম ঠিক ছিল না, একটা ক্লাব কানাডার সাথে খেলেছিল। কিন্তু সেই সময় সেই দলগুলোতে এবং আরো কিছু ক্লাব ছিল, ফিলাডেলফিয়াতেও কিছু ক্লাব ছিল, এটা 19বিংশ শতাব্দীর প্রথম 30-40-এর দশক হবে। তা সেখানে কিন্তু ব্রিটিশ ক্রিকেটার, ব্রিটিশ বর্ন ইমিগ্রেন্টস যারা এখানে এসে কাজ করতেন, তাদের সংখ্যাই বেশি এবং সেই নিয়ে একটা অসন্তোষ দেখা দেয় যে আমেরিকান ইউথদের মধ্যে। কারণ তখন খেলাটা কিন্তু খুব ভালো কভারেজ পেত, ইভেন বেসবলের থেকেও বেশি। বেসবল তখনও মানে 19বিংশ শতাব্দীর 30-40-এর দশকে অতটা জাঁকিয়ে বসেনি এবং মিডিয়া কভারেজ নিউ ইয়র্ক টাইমসের মতো মানে নিউজ পেপারে কিন্তু ক্রিকেট বেশি কভারেজ পেত। কিন্তু যে ডিসস্যাটিসফ্যাকশনটা এদের মধ্যে, ইউথদের মধ্যে দেখা দিয়েছিল, সেটা হচ্ছে যে মানে আমেরিকানরা সুযোগ কম পাচ্ছে, ফলে ব্রিটিশ ক্রিকেটারদের সংখ্যাই বেশি। এবং এই জায়গাটা একটা খুব খারাপ দিকে চলে যাচ্ছিল। মানে 1844 সালের পরে এই নিয়ে একটা অসন্তোষ বেশি ক্রমশ বাড়ছিল এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ডিক্লাইনটা শুরু হয়, মানে শুরু করে সেটা 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় মানে এবং সেটা প্রায় মানে খুব মানে ওই সিভিল ওয়ার হয়েছিল আব্রাহাম লিঙ্কনের সময় 1860-61 সালে, এবং তার আগে থেকেই এই ডিক্লাইনটা শুরু হয়। এবং 1859 সালে একটা ইংল্যান্ড প্রথম ওভারসিজ ট্যুর করে নর্থ আমেরিকায়, এবং তখন তারা এখানে এই ফিলাডেলফিয়াতেও কিছু ম্যাচ খেলেছিল, সেগুলো প্রথম ম্যাচ ছিল না, এবং কিন্তু সেখানে পারফরমেন্স খুব খারাপ হয়। এবং এত বেসিক্যালি মানে আমাকে উনি বলছিলেন যে বোধহয় টিমগুলো এমন ভাবে হতো যে এই আমেরিকার টিমগুলো ফিলাডেলফিয়া যে সমস্ত ক্লাবগুলো ছিল সেখানে থেকে প্রায় 20-22টা করে ক্রিকেটার খেলতো ইংল্যান্ডের 11 জন ক্রিকেটারের সাথে। অবভিয়াসলি ফার্স্ট ক্লাস ম্যাচ, এটা আমি ব্যাটম্যানেরও পড়েছি, ব্যাটম্যানেরও নিউ ইয়র্কে ম্যাচে এরকম হয়েছিল, ব্যাটম্যান লিখেছেন। এবং সেই সময়তে এবং তখনই ওই মানে এটা মানে বেসবলের চলে আসে এবং বেসিক্যালি এই ক্রিকেটটা লেজার ক্লাস পিপলদের জন্য হয়ে যায়। এবং ঠিক এই জায়গাতেই কিন্তু যেটা উনি বলছিলেন যে একটা মানে ক্রিকেটটা তখন ডিক্লাইন করতে শুরু করে দিয়েছে, কিন্তু সেই সময় এই ফিলাডেলফিয়া ক্রিকেট এবং হ্যাভারফোর্ড কলেজ একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা মানে সেই জন্যেই এবং তাদের হাত ধরেই বলা যায় যে আমেরিকান ক্রিকেটের সেকেন্ড ফেজ যেটা, এবং যেটা শুধু মানে এই ডিক্লাইনটাকে শুধু রেজিস্টই করে না, রিভার্স করে এক কথায়। এবং সেই এই যে পুরো যে প্রসেসটা মানে রেজিস্ট করে রিভার্স করা, এই জায়গায় মানে মেজর রোল প্লে করেছিল এই
ফিলাডেলফিয়া ক্রিকেট, আর ফিলাডেলফিয়া ক্রিকেটের সাথে হ্যাভারফোর্ড কলেজের মানে বলা যায় মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানে হ্যাভারফোর্ড কলেজকে বাদ দিয়ে ফিলাডেলফিয়া ক্রিকেট ভাবা যায়। এবং এইখানে উনি বলছিলেন যে হ্যাভারফোর্ড কলেজের ক্রিকেটের ইতিহাস কিন্তু 200 বছরের পুরনো। প্রায় 1833 সালে কলেজটা ফাউন্ডেড হওয়ার পর 1834 সালে প্রথম ক্রিকেট ক্লাব হ্যাভারফোর্ড কলেজেই তৈরি হয়, এবং সেটা প্রথম ক্রিকেট ক্লাব আমেরিকাতে, নর্থ আমেরিকাতে, যেটা এন্টায়ারলি আমেরিকান বর্ন ইউথদের নিয়ে হয়েছে। এবং মানে মানে ফিলাডেলফিয়ার যে ক্রিকেট কমিউনিটিটা ছিল, তারা একটা তাদের মেন গোলটাই ছিল যে ব্রিটিশদের থেকে অ্যাসোসিয়েট করে আমেরিকান বর্ন হোয়াইট ইউথদের নিয়ে ক্রিকেট টিম তৈরি করে। এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এখানে ওই মানে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে প্রায় 4-5টা ক্লাব ফাউন্ডেড হয়, যার মধ্যে হচ্ছে প্রথমটা হয়েছিল হ্যাভারফোর্ড কলেজ একদম 1834 সালে মনে হয়, এবং তারপরে হচ্ছে ওই 55 সালে মেরিয়ান ক্রিকেট ক্লাব, জার্মানটাউন ক্রিকেট ক্লাব, এগুলো সমস্ত ফিলাডেলফিয়াতে। এবং ফরচুনেটলি ওই ক্লাবের প্রেসিডেন্ট সেদিন আমাকে এই 4-5টা ক্লাব যেগুলো বলছি তার মধ্যে একটা ক্লাব মেরিয়ান ক্রিকেট ক্লাব, যেটা হ্যাভারফোর্ড কলেজের যে একদম 1 মাইলের মধ্যেই, সেই ক্লাবটাতে উনি আমাকে নিয়ে গেলেন দেখাতে। এবং আনফরচুনেটলি নেমে দেখতে পারিনি, কারণ পার্কিং লটে জায়গা পাওয়া যায়নি। তবে ওই পার্কিং লট থেকেই ক্লাবটা দেখলাম। এবং ওই ক্লাবে কিন্তু 1899 সালে রঞ্জিত সিংজি টিম নিয়ে এসে খেলে গেছে ফিলাডেলফিয়া টিমের সাথে। সেই ম্যাচ হয়েছিল ওই মেরিয়ান ক্রিকেট ক্লাবের মাঠে। এবং আনফরচুনেটলি এখন এই ক্লাব ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে এসছে। ওরা ওখানে সুইমিং, গলফ, টেনিস এগুলোর উপর এমফাসাইজ করতে শুরু করে পরের দিক থেকে, এবং এখন সেগুলোই প্রাধান্য পায়। ক্রিকেটটা রয়েছে বোধহয় 1-2 মাস খেলা হয় বছর। এই ক্ষেত্রে হ্যাঁ, এই হ্যাভারফোর্ড কলেজ কিন্তু এখনো ইউএস এর একমাত্র কলেজ যাদের ইউনিভার্সিটি বা কলেজ ক্রিকেট টিম আছে, এবং একমাত্র কলেজ। এর অন্যান্য কলেজে ক্রিকেট টিম আছে, কিন্তু তারা হচ্ছে আলাদা। বেসিক্যালি ধরো ইউপেন বা অন্যান্য আরো অনেক ইউনিভার্সিটি এখানকার, তাদের যে ক্রিকেট টিমগুলো সেগুলো কিন্তু ওই স্টুডেন্ট অর্গানাইজেশনের, মানে বেসিক্যালি রান বাই মানে ইন্ডিয়ান, পাকিস্তানি, এশিয়ান কমিউনিটিজ। কিন্তু এদের যে ক্রিকেট টিমটা, এটা কিন্তু একদম অফিশিয়ালি ওদের কলেজ ক্রিকেট টিম। আচ্ছা। এই কলেজ ইন্টারেস্টিং ব্যাপার হলো এই টিমের এই হ্যাভারফোর্ড কলেজের এদের ইয়ারলি কম্পিটিশন হয় নিজেদের মধ্যেই, ইন্টার ক্লাস টুর্নামেন্ট প্রতি বছরই হয়। আর কোচ এর নাম কামরান খান, উনি 50 বছর ধরে হ্যাভারফোর্ড কলেজের ক্রিকেট কোচ। আর সম্ভবত 1900, মানে ভাবলে অবাক হয়, মানে আমি যে সময় জন্মেছি সেই সময় থেকে উনি এই ক্লাবের ক্রিকেট কোচিং করছেন। এবং এখনো উনি পাকিস্তানের হয়ে নাকি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, আমি হেঁটে দেখিনি, উনি বলছিলেন। এবং এখানে বোধহয় পড়াশোনা করতে এসেছিলেন অনেক অল্প বয়সে, তারপর থেকে এখনো উনি কোচিং করে যাচ্ছেন। এটা বেশ ইন্টারেস্টিং। অবশ্যই। এবং আমি আপনাকে শেষ, মানে আমার খারাপ লাগছে আপনাকে থামাতে, আমি আপনাকে শেষ একদম জিজ্ঞেস করবো যে আপনার এই মিউজিয়াম বা এই লাইব্রেরি ঘুরে সবচেয়ে ইন্টারেস্টিং কি লাগলো একজন ক্রিকেট এনথুসিয়াস্ট হিসেবে? কোন বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে? ইন্টারেস্টিং হচ্ছে যে যেটা লেগেছে যে এই কলেজের যে মানে যে জিনিসটা আমার, যে একটা কলেজ এবং একটা সেই কলেজের থেকে যে সমস্ত যেভাবে ক্রিকেট ক্লাবগুলো তৈরি হয়, যে ক্রিকেটাররা ফিলাডেলফিয়া টিমের হয়ে খেলেছেন, এবং সেই ক্রিকেটাররা ডিক্লাইনটাকে রেজিস্ট করে এবং
শুধু যে রেজিস্ট লড়াইটা এখন চালিয়ে যাচ্ছে। এমন একটা জায়গায় পৌঁছেছিল যে যে জায়গায় তারা পৌঁছতে পেরেছিল, যার জন্যে বলা যেতে পারে যে বিংশ শতাব্দীর প্রথম দিকে এই উনি বলছিলেন যে এই ফিলাডেলফিয়া ক্রিকেট টিমকে বলা হতো ওয়ার্ল্ডের 4th বেস্ট ক্রিকেট টিম, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা। এটা হচ্ছে এইরকম একটা রেপিউটেশন এই হ্যাভারফোর্ড কলেজ এবং ফিলাডেলফিয়া ক্রিকেট বিশ্বে তৈরি করতে পেরেছিল। মানে যেটা ভাবা যায়, মানে একটা মানে এটা কলার অফ দ্য অনেক ভালো জানেন যে ক্রিকেটের গোল্ডেন এজ বলতে বোধহয় আমরা 1890 থেকে 1910-15 এরকম বুঝি। তা বেসিক্যালি ফিলাডেলফিয়া ক্রিকেটেরও গোল্ডেন এজ ওই বলা হয় যে 1880 থেকে 1910 বোধহয়, এবং ওই সময়টাতেই কিন্তু ফিলাডেলফিয়া ক্রিকেট ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিল। এদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্প্যান কিন্তু খুবই অল্প সময়, মানে ওই 30 বছর, এবং যেটা কিন্তু মানে ওভারল্যাপ করে গেছে ওয়ার্ল্ড ক্রিকেটের গোল্ডেন এজের সাথে, এবং যেটা ভাবতে অবাক লাগে যে 4th বেস্ট ক্রিকেট টিম হিসেবে ভাবা হতো। এবং আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে এই নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, আজ বোধহয় সেই আলোচনার অত দীর্ঘ আলোচনার সময় হবে না, কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে তখন আইসিসি, তখন বোধহয় ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স বলা হতো, আইসিসি হ্যাঁ কাউন্সিল, তাহলে মানে আমেরিকা কেন মেম্বারশিপ পেল না? তা এ নিয়ে উনি একটা উনি অনেক মানে নানা কারণ আছে, মানে নানা রকম মত, কিন্তু উনি একটা কথা বললেন যে অনেক মতের মধ্যে এটা একটা হবে যে এটা ওনার পার্সোনাল মত হতে পারে, বা এখন এই যারা যুক্ত এই হিস্ট্রির সাথে যুক্ত আমেরিকান ক্রিকেট তাদের অনেকের হয়তো মনে হতে পারে যে উনি যেটা বললেন যে আইসিসি ফেল্ট থ্রেটেড, যে ওদের আধিপত্যে, যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার আধিপত্যে হয়তো ভাগ বসাতে পারে, বা সে মানে আধিপত্য যদি ইউএসএ কে মেম্বারশিপ দেওয়া হয়। এটা ওনার একটা পার্সোনাল ওপিনিয়ন। আমি এখান থেকে ঠিক কলরবদার কাছে আসবো একদম শেষ প্রশ্ন নিয়ে। কলরবদা, আপনি সৌরভদার কাছ থেকে দেখেওছেন বা আমার কাছ থেকে যে স্মারকগুলো সৌরভদা ওখান থেকে ছবি তুলে আনতে পেরেছেন, যেগুলো উনি হাতে ধরেছেন, এবং ওনার যে অভিজ্ঞতা শুনলেন, আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা এই পর্বের মধ্যে, এই আমেরিকান ক্রিকেট ইতিহাসের মধ্যে? একদম আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং এটা হচ্ছে যে ক্রিকেট খেলাটা নর্থ আমেরিকায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে, মানে ব্রিটিশদের হাত থেকে আমেরিকানদের হাত ঘুরে তারপরে এখন কিভাবে উপমহাদেশীয় হাতে চলে গেছে, এইটা মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে। ক্রিকেট গেছে ইংরেজদের হাত ধরে, এটা আমরা জানি, ভারতবর্ষেও তাই হয়েছে। ভারতবর্ষ মানে তখনকার ভারতবর্ষ, অবিভক্ত ভারত। অস্ট্রেলিয়াতেও তাই হয়েছে, সেখান থেকে ইংল্যান্ডের হাত থেকে মানে ইংরেজদের হাত থেকে তারপর সেখানকার লোকেদের হাতে গেছে। ভারতেও তাই হয়েছে, অস্ট্রেলিয়াতেও তাই হয়েছে, নিউজিল্যান্ডেও তাই হয়েছে, দক্ষিণ আফ্রিকাতেও মিক্সড, মানে কিছু বুয়াররা ছিল যারা ডাচ। কিন্তু এই থার্ড ট্রানজিশনটা, এইটা পৃথিবীর আর কোনো ক্রিকেটের দেশে বোধহয় হয়নি। মানে থার্ড বলতে মিন করছি ইংরেজরা নিয়ে লোকালরা অ্যাডাপ্ট করলো, অ্যাট্রাক্টেড হলো, জড়িয়ে পড়লো, তারপরে আমেরিকাতেই একমাত্র হয়েছে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে উপমহাদেশীয়দের হাতে তারা এখন খেলাটা, কারণ এখন আমেরিকার টিম দেখলে, ইউএস দেখলে, আমি কদিন আগে দেখছিলাম মেয়েদের একটা বোধহয় আন্ডার 19 টিম, তার প্রত্যেকটি সারনেম মানে দেখলে মনে হবে এটা তাহলে বোধহয় ইন্ডিয়া পাকিস্তান মিক্সড টিম। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টিম, এক্স্যাক্টলি। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তো হলে সেখানে তো অন্য দেশও পড়ে, আমি বলবো সাবকন্টিনেন্টের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের টিম। সেই চাঁদটা আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং, যে যাকে বলে
দলের হাত থেকে আরেক দলের হাতে গেল, আরেক দলের হাত থেকে আরেক দলে, খেলাটা কিন্তু সেই ক্রিকেটই রয়ে গেল। কিন্তু অন্যরা, মানে এখন আমেরিকানরা সৌরভ জানে, তারা এখন বেসবল বা এইগুলো, বাস্কেটবল, এদিকে তারা অনেক বেশি আগ্রহী হয়ে গেছে। শুধু সৌরভ ব্রহ্মচারী সরি টু সে, শুধু সৌরভ ব্রহ্মচারী নয়, সৌরভ নেত্রভালকারেরাও জানে এটা। একদম তাই। এবং এইটা নিয়ে আমি তাও বটে, সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার। হ্যাঁ, একদমই। এই নিয়ে আমি একটু জাস্ট ছোট একটা, হ্যাঁ মানে আমি 1 মিনিট ইন্টারাপ্ট, মানে আমি হয়তো আর 1-1.5 মিনিটের বেশি দিতে পারবো না, মানে অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে। এরপরে দর্শক ইন্টারেস্টে সেকেন্ড পার্ট হতে পারে যদি দর্শক চায়, সেটা বলে দেবো শেষে। আপনি বলুন। না উনি যেটা শেষে এই কলেজের প্রেসিডেন্ট যার সাথে আমার কথা হচ্ছিল, তিনি একটু, আমার মনে হলো তিনি একটু আক্ষেপ করছিলেন যে এই যে লিগাসি যেটা ক্রিয়েটেড হয়েছিল একটা সময় ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত, সেটা আর এত বড় বড় ক্রিকেটার, বার্ট কিং এর মতো, তারপরে ক্রিস্টোফার মরিস, লেস্টার, কয়েকজন নাম বললেন, একটু অপরিচিত নাম, কিন্তু সেই লিগাসিটা ধরে রাখতে পারেনি। এটার কারণে একটা যেটা মনে করেন, অনেকেই মনে করে যে এই ক্রিকেটটা খুব এখানে সেন্ট্রালাইজড ওয়েতে ছিল, মানে এই ফিলাডেলফিয়াতে ছিল আগে, নিউ ইয়র্কে, তারপরে ফিলাডেলফিয়াতে সেন্ট্রালাইজড, কোনো কম্বাইন্ড টিম এখানে তৈরি হয়নি, যেগুলো অন্যান্য দেশে হয়েছিল। যার ফলে একটা জায়গা থেকে মানে যখন ইরেজড হতে শুরু করে, বাকি জায়গা তো আর নেই, প্রায় নন এক্সিস্ট। যার ফলে এগুলো অনেক কারণে দেখলো একটা রয়েছে, উনি রিগ্রেট করছিলেন। অবশ্যই অনেক ধন্যবাদ কলরবদা এবং সৌরভদা। মানে আমার এটা খারাপ লাগছে, সময় সংকুলন হওয়ায় আমাকে আপনাদের দুজনকেই থামাতে হচ্ছে আজকে। তবে এর পরের অংশটা একদম দর্শকদের, তারা যদি উৎসাহ দেখান, তারা যদি আমেরিকান ক্রিকেটের ইতিহাস নিয়ে আরো জানতে চান, শুনতে চান, তাদের রিয়াকশনের উপর বেস করে আমরা সেকেন্ড পার্টে হয়তো যেতেও পারি। সেটা সম্পূর্ণটাই, আবার বলছি, দর্শকদের উপর নির্ভর করছে। দুজনকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে দুজনকেই উইলার উইলে আবার দেখার আশায় থাকলাম। ধন্যবাদ, আবার দেখা হবে।